হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি জিডিপি কি, কোনো দেশের জিডিপি কিভাবে ক্যালকুলেট করা হয়, আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনে জিডিপি বেড়ে যাওয়া বা জিডিপি কমে যাওয়াতে কি ইম্প্যাক্ট পড়ে, এবং ভিডিওর শেষে আমরা এমন একটা ওয়েবসাইটের ব্যাপারে জানতে চলেছি যেখান থেকে আপনি পৃথিবীর সমস্ত দেশের রিয়েল টাইম জিডিপি ডেটা দেখতে পারবেন, এবং যেখান থেকে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, জার্নালিস্ট, মিডিয়া, নিউজ পেপার, এমনকি টিভির পর্দায় বলতে দেখা যায় না যে আগের বছরের থেকে জিডিপি এতটা কমে গিয়েছে বা এতটা বেড়ে গিয়েছে, বা কোনো একটি দেশের জিডিপি গ্রোথ রেট নেগেটিভ হয়ে গিয়েছে। তো তারা যে সমস্ত টুলস এবং যে সমস্ত ওয়েবসাইটগুলি ব্যবহার করে এই সমস্ত জিডিপি ডেটাগুলি কালেক্ট করে, আমি সেই ওয়েবসাইটের ব্যাপারেই বলতে চলেছি, যেখান থেকে কিনা তোমরা ফ্রি অফ কস্ট ডেটাগুলি পেতে পারো এবং কারোর ওপর ডিপেন্ডেন্ট না হয়েই নিজেই অ্যানালাইজ করতে পারো। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি জিডিপি সম্বন্ধে পুরো ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে পরে কি হচ্ছে সেটা কিন্তু আর বুঝতে পারবে না। মনে করো তুমি একটি দোকানে গিয়েছো এক প্যাকেট বিস্কুট কিনতে, বা 1 কেজি চাল কিনতে, বা 1 কেজি ডাল কিনতে। তো তুমি ওই জিনিসটা নেওয়ার পর দোকানদারকে যে টাকাটা পে করলে বা দোকানদারকে সেই জিনিসের যে দামটা দিলে, সেটা কিন্তু সরাসরি সেই দেশের জিডিপিতে গিয়ে যোগ হয়ে গেল। এক কথায় যদি বলি, কোনো দেশের জিডিপি ওই দেশের সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেসের টোটাল ভ্যালুকে বোঝায়। এবার হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে, গুডস অ্যান্ড সার্ভিসেস মানে কি? গুডস মানে হলো ট্যাঞ্জেবল থিংস, বা যে সমস্ত জিনিস আমরা ছুঁতে পারি এবং অনুভব করতে পারি। যেমন ধরো তুমি একটা 10,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনলে, তাহলে কি হলো, তুমি যে জিনিসটার জন্য পে করেছিলে সেই জিনিসটা লাইফ টাইম তোমারই হয়ে গেল। লাইফ টাইম বলতে সেই বস্তুটা তুমি যতদিন চালাতে পারবে ততদিনই ওটা তোমার। এখন থেকে ওটা তোমার প্রপার্টি, তুমি ওটা নিয়ে যা খুশি তাই করতে পারো। আবার অন্যদিকে তুমি ধরো একটা সিনেমা দেখতে গিয়েছো, সিনেমাটি দেখার পর এমনটা হবে না যে তুমি যে চেয়ারে বসেছিলে বা যে লাইটস গুলো ইউজ করা হয়েছে সমস্ত কিছু তুমি বাড়ি নিয়ে চলে আসবে। এমনটা কিন্তু হবে না, কারণ তুমি কোনো গুডস বা ট্যাঞ্জিবল বা কোনো ফিজিক্যাল প্রোডাক্টের জন্য টাকাটা দাওনি, দিয়েছো সিনেমাটা উপভোগ করার জন্য বা মুভিটা উপভোগ করার জন্য। তো এটা হলো গুডস এবং এটা হলো সার্ভিস। এছাড়াও ধরো তুমি কোনো একটি বাইক কিনলে, তো এটাও গুডস এর মধ্যে পড়ে গেল, তুমি যে টাকাটা পে করলে ওটা পুরোটাই তোমার হয়ে গেল, প্রপার্টিটা, মানে বাইকটা এখন থেকে তোমার। বা কোনো বাড়ি কিনলে, সেটাও কিন্তু তোমারই প্রপার্টি এখন থেকে, তো ওটা হয়ে গেল গুডস। সমস্ত ট্রান্সপোর্টেশন সিস্টেমই কিন্তু সার্ভিসেস এর মধ্যে পড়ে। শুধু ট্রান্সপোর্টেশন সিস্টেমই নয়, যেমন ধরো কোনো হোটেল আছে, তুমি ওখানে গিয়ে থাকলে এমনটা হবে না যে হোটেলে থাকার পর তুমি যে ঘরটায় থেকেছিলে সেটা এখন থেকে তোমারই হয়ে গেল, তুমি সারা জীবন ওখানে থাকতে পারো। তো এটা কিন্তু হবে না। তো সেই জন্য এগুলো সার্ভিসেস এর মধ্যে পড়ে, তুমি কিছু সময়ের জন্য ওগুলো ব্যবহার করতে পারবে, কিন্তু ওটা তোমার হয়ে গেল না, পুরোপুরি তোমার হয়ে গেল না। তো এবার আমরা জেনে নেব জিডিপির ফুল ফর্ম কি, এবং এতক্ষণের আলোচনায় কি কি কনক্লুশনে আসা যায়, বা জিডিপির ব্যাপারে আমরা কি কি জানলাম। জিডিপি স্ট্যান্ডস ফর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হয়তো অনেকেই জানো। তো জিডিপি কোনো দেশের গুডস অ্যান্ড সার্ভিসেসের উদাহরণ দিলাম এক্ষুনি। তো এর পুরো সমষ্টি বা টোটাল ভ্যালুকে বোঝায়। এখানে দেখো লেখা আছে জিডিপি ইজ দ্য রেভিনিউ অফ এ কান্ট্রি। রেভিনিউ মানে হচ্ছে সেলস। ওই দেশের মধ্যে বা এই ভারতের পুরো বাউন্ডারির মধ্যে কত জিনিসের সেলস হলো বা কত জিনিস বিক্রি হলো, তার টোটাল ভ্যালুকে বলা হয় সেই দেশের জিডিপি। দ্বিতীয়ত, জিডিপির সুবিধাটি হলো এটি কোনো দেশের সমস্ত অর্থনৈতিক বা ইকোনমিক অ্যাক্টিভিটির এক একক পরিমাপ, বা একটা সিঙ্গেল মেজারমেন্ট বা একটা সিঙ্গেল নাম্বার দিয়ে আমরা বুঝতে পারি যে পুরো দেশের ইকোনমির যে হাল, সেই জিনিসটা আমরা বুঝতে পারি। তো জিডিপির একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যালকুলেট করা হয়, যেমন ধরো 1 বছর। ভারতের জিডিপি যেমন $2.8 ট্রিলিয়ন, মানে সারা বছর ভারতের রাজনৈতিক সীমার মধ্যে $2.8 ট্রিলিয়ন রেভিনিউ হয়েছে, বা $2.8 ট্রিলিয়ন মূল্যের গুডস এবং সার্ভিস বিক্রি করা হয়েছে। রাজনৈতিক সীমা কি? যে কোনো দেশের দুটি সীমা থাকে, একটি হচ্ছে রাজনৈতিক সীমা এবং অন্যটি হচ্ছে ভৌগোলিক সীমা। ভৌগোলিক সীমা যেটা, সেটা তুমি এই মানচিত্রের মধ্যে দেখতে পাবে, যেগুলো রঙিন কালারের আছে। পুরো ভারতের মধ্যে যেগুলো অনেক রকম কালারের আছে, সেটা হচ্ছে ভৌগোলিক সীমা। কিন্তু রাজনৈতিক সীমা কি? মনে করো একজন মাছ ব্যবসায়ী
সমুদ্রের মাঝে মাছ ধরতে এসছে। এটা কিন্তু ভারতের ভৌগোলিক সীমার মধ্যে পড়ে না, কিন্তু এটা রাজনৈতিক সীমার মধ্যে পড়ে। সুতরাং সে যত টাকার মাছ বিক্রি করলো সেটাও কিন্তু ভারতের জিডিপিতেই ক্যালকুলেট করা হবে। এটা কিন্তু ভারতের ভৌগোলিক সীমার মধ্যে পড়ছে না। ভৌগোলিক সীমা তো বাস এতটা, মানে রঙিন যেটুকু পোর্শন দেখছো সেটুকু হচ্ছে ভৌগোলিক সীমা, কিন্তু এটা রাজনৈতিক সীমার মধ্যে পড়ছে। সুতরাং সেটাও ক্যালকুলেট করা হবে ভারতের জিডিপিতে। এবার জানা যাক জিডিপি কিভাবে ক্যালকুলেট করা হয়। জিডিপি ক্যালকুলেট করার সময় আমরা এমনটা বলতে পারি না যে এটা 2018 সালের জিডিপি বা 2019 সালের জিডিপি, কারণ জিডিপি ক্যালকুলেট করা হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে, নাকি ক্যালেন্ডার ইয়ারে। ফাইন্যান্সিয়াল ইয়ার মানে কি? ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল থেকে মার্চ অবধি। মানে যদি ধরা হয় 2020 সালের ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা, 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 2020 সালের এপ্রিল মাস থেকে 2021 সালের মার্চ মাস অবধি। সেই রকমই 2021-22 সালের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 2021 সালের এপ্রিল মাস থেকে 2022 সালের মার্চ মাস অবধি। কিন্তু এখানে ক্যালেন্ডার ইয়ার হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি। অর্থাৎ যেরকম হয় আর কি, আমরা যেভাবে মান্থলি ক্যালকুলেট করি সেরকমই এটা ফাইন্যান্সিয়াল ক্যালেন্ডার ইয়ার ধরা হয়। সমস্ত ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনের জন্য কিন্তু এই এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত যে টাইম পিরিয়ড সেটাকেই ধরা হয়, সেই জন্য এটাকে ফাইন্যান্সিয়াল ইয়ার বলে। এবার যেমনটা কি আমরা দেখলাম, জিডিপি কোনো দেশের গুডস এবং সার্ভিসের টোটাল ভ্যালুকে বোঝায়। এখানে গুডস বলতে কিন্তু শুধু ফাইনাল গুডসকেই বোঝায়, নাকি ইন্টারমিডিয়েটারিজ। যেমন ধরো একটি স্মার্টফোন তৈরি করতে কি কি কম্পোনেন্ট লাগে। একটা স্মার্টফোন তৈরি করতে প্রসেসর লাগে, ডিসপ্লে লাগে, ব্যাটারি লাগে এবং আরো অনেক কিছু লাগে, স্পিকার লাগে। তো এই সমস্ত কিছু, মানে একটা ফোন তৈরি করতে যে এত কিছু কম্পোনেন্ট লাগে, এই মাঝের যে কম্পোনেন্ট মানে একটা প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, স্পিকার, এগুলোকে কিন্তু জিডিপির মধ্যে ক্যালকুলেট করা হয় না, বা এগুলোর ভ্যালুকে জিডিপির মধ্যে ক্যালকুলেট করা হয় না। সেটা থেকে যে ফাইনাল প্রোডাক্টটা এলো, মানে যে ফোনটা তৈরি হলো, সেইটা যে বিক্রি করে যে টাকাটা পাওয়া গেল, সেইটাকে কিন্তু জিডিপির মধ্যে ধরা হয়। জিএসটিও কিন্তু সেম কনসেপ্টের উপরে বেস করেই তৈরি হয়েছে। অর্থাৎ এই ডাবল কাউন্টিং জিনিসটাকে, মানে এখানে কি হবে, যদি আমি এখানে ডিসপ্লের দামটা জিডিপিতে অ্যাড করে দিই প্রথমেই, বা হয়তো প্রসেসরের দামটা যদি আগেই জিডিপিতে অ্যাড করে দিই, তাহলে পরে আবার আমাকে যখন ফোন বিক্রি করছি ওর মধ্যে যেহেতু প্রসেসরটা অলরেডি আছে, তো সেই জন্য আবার আমাকে ওই দামটা কিন্তু ধরা হয়ে যাচ্ছে, দুবার ধরা হয়ে যাচ্ছে। তো এই ডাবল কাউন্টিং জিনিসটাকেই অ্যাভয়েড করার জন্য যে ফাইনাল গুডস, সেটাকেই শুধুমাত্র জিডিপিতে ক্যালকুলেট করা হয়। তার ইন্টারমিডিয়েটারি বা সেটা তৈরি করতে যে সমস্ত র মেটেরিয়াল গুলো লাগে সেটা কিন্তু ক্যালকুলেট করা হয় না। যেমন ধরো একটা বাড়ি তৈরি করতে কি কি কম্পোনেন্ট লাগে, অনেক কিছু লাগে, বালি লাগে, পাথর লাগে, সিমেন্ট লাগে, লোহার শিক লাগে। তো এই সমস্ত কিছু কিন্তু জিডিপির মধ্যে ক্যালকুলেট করা হবে না। যে বাড়িটা তৈরি হলো তার যে টোটাল ভ্যালু হলো, বা কোনো ফ্ল্যাট তৈরি করলো, সেই ফ্ল্যাটটা বিক্রি করে যে টাকাটা পেলো, সেইটাই কিন্তু একমাত্র জিডিপিতে যোগ করা হবে। যেমনটা কি বললাম, জিএসটি সেম কনসেপ্টের ওপর বেস করেই তৈরি হয়েছে। এই ডাবল কাউন্টিংটাকে অ্যাভয়েড করার জন্যই জিএসটি আনা হয়েছে। জিএসটি চালু হওয়ার আগে একটা ফাইনাল প্রোডাক্টের ওপর অনেক ধরনের ট্যাক্স চাপানো হতো, কিন্তু জিএসটি আসার পর ট্যাক্স রেট অনেকটাই কমে গিয়েছে এবং যে সমস্ত আমাদের ফাইনাল গুডস আছে সেটার উপরে একমাত্র ট্যাক্স চাপানো হয়, ফাইনাল একটা ট্যাক্স চাপানো হয়। এবার বুঝে নেওয়া যাক জিডিপি কোন কোন জিনিসের উপর নির্ভর করে বা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। জিডিপি সেই দেশের কনজাম্পশন, আমি এক এক করে বলছি এগুলো জিনিসটা কি। প্রথমে বলে নি যে কি কি জিনিসের ওপর বেস করে জিডিপি ক্যালকুলেট করা হয়। ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বা গভর্নমেন্ট স্পেন্ডিং এবং নেট এক্সপোর্ট। তো প্রথমেই চলে আসে কনজাম্পশন, কনজিউমার স্পেন্ডিং। মানে হলো একটা অর্থ ব্যবস্থায় আমরা ব্যক্তিগত প্রয়োজন বা উপভোগের জন্য যে সমস্ত ফাইনাল গুডস এবং সার্ভিসের ওপর ব্যয় করে থাকি বা টাকা স্পেন্ড করে থাকি, তার টোটাল ভ্যালুকে, মানে সমস্ত নাগরিক, দেশের সমস্ত নাগরিক যে টাকাটা স্পেন্ড করলো তাদের প্রতিদিনের প্রয়োজন মেটাতে বা উপভোগের জন্য, এন্টারটেনমেন্টের জন্য, তার যে টোটাল ভ্যালু, সেটাকে কিন্তু কনজিউমার স্পেন্ডিং হিসেবে ধরা হয়। তো ইন্ডিয়ার জিডিপি যেমনটাকে আমরা দেখলাম $2.8 ট্রিলিয়ন, এটা কিন্তু 2019-এর ডাটা। তারপরে 2020, 2021-এ এখনো পর্যন্ত জিডিপির ডেটা, মানে ইয়ারলি ডেটা এখনো পাবলিশ হয়নি।
তো এটা কিন্তু লাস্ট ডেটা আমরা পেয়েছিলাম। তো মোট জিডিপির 60% বা 60% এই কিন্তু কনজামশন বা কনজিউমার স্পেন্ডিং থেকে আসে। সুতরাং বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ এই কনজিউমার স্পেন্ডিং বা কনজামশন। যে কোনো ডেভেলপড কান্ট্রি বা আন্ডার ডেভেলপড কান্ট্রি মানে কি, যে সমস্ত দেশের জিডিপি গ্রোথ রেট ধীরে ধীরে বাড়ছে, যেমন ধরো বাংলাদেশ, তাদের মোট জিডিপির বেশিরভাগ অংশই কিন্তু আসে কনজিউমার স্পেন্ডিং থেকে। তো বাংলাদেশ একটি আন্ডার ডেভেলপড কান্ট্রির ভালো উদাহরণ হতে পারে। তো বাংলাদেশের মোট জিডিপির প্রায় 70% আসে কনজিউমার স্পেন্ডিং থেকে, অ্যাজ কম্পেয়ার টু 60%। বাংলাদেশের আসে 70%। ইউএসএ বা ইউনাইটেড স্টেটসের কত আসে? ইউনাইটেড স্টেটসেরও কিন্তু 70%-এর কাছাকাছি কনজিউমার স্পেন্ডিং থেকেই আসে। সুতরাং এক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু বেশ পিছিয়ে আছে। জিডিপির দ্বিতীয় ড্রাইভারটি হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে এখানে প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। যেমনটা কি আমরা জানি, কোনো ব্যবসা বড় করতে বিভিন্ন যন্ত্রপাতি, মেশিনারি এবং জমি এই সমস্ত কিছুর প্রয়োজন। তো এটাকেই কিন্তু বলা হয় ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বা ব্যবসায় বিনিয়োগ একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ কোনো কোম্পানির যন্ত্রপাতি, জমি এই সমস্ত কিছুর প্রয়োজন কখন পড়বে? যখন সে উৎপাদন ক্ষমতা বাড়াবে। উৎপাদন ক্ষমতা বাড়াবে মানে কি হবে? তার ম্যান পাওয়ার বেশি প্রয়োজন হবে, তার অনেক মানুষ লাগবে সেগুলিকে মেনটেন করার জন্য। ফলে কিন্তু এমপ্লয়মেন্টও বাড়ে এর কারণে। সুতরাং ইনভেস্টমেন্টও একটা বড় ফ্যাক্টর। শুধু যন্ত্রপাতি কলকারখানায় নয়, এমনকি যখন কোনো বাড়ি তৈরি হয় বা তুমি যখন কোনো বাড়ি কিনলে, সেটাকেও কিন্তু ইনভেস্টমেন্টের হিসেবেই ধরা হয় জিডিপির মধ্যে। গভর্নমেন্ট অনেক সময় কি করে, অনেক রাস্তা, ব্রিজ, নতুন রেল লাইন এই সমস্ত তৈরির মাধ্যমে মানি স্পেন্ড করে বা খরচ করে। এগুলিকে গভর্নমেন্ট স্পেন্ডিং হিসেবে ধরা হয়। যখন কনজিউমার স্পেন্ডিং এবং ইনভেস্টমেন্ট এই দুটোই কমে যায়, বা আগের যে দুটো প্যারামিটার আমরা দেখলাম, কনজিউমার স্পেন্ডিং এবং এই যে ইনভেস্টমেন্ট, সেই দুটো যখন কমে যায়, কোনো কারণে কমে যেতেই পারে, হয়তো দেশে কোনো রিসেশন চলে আসলো বা ডিপ্রেশন চলে আসলো, সেই সময় কিন্তু এই ইনভেস্টমেন্ট এবং যে কনজিউমার স্পেন্ডিং আছে সেটা কিন্তু কমে যায়। কনজিউমার স্পেন্ডিং কমে গেলে অবশ্যই ইনভেস্টমেন্ট কমে যাবে, কারণ কনজিউমার যদি আমরা যদি স্পেন্ড না করি টাকা, তো কোম্পানি কেন ইনভেস্ট করবে সেই দেশের জিডিপিতে বা সেই দেশের ইকোনমিতে? তো এই জন্য এই সময় গভর্নমেন্ট স্পেন্ডিংটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যেমন কি আমরা দেখলাম করোনার সময় সমস্ত কিছু বন্ধ থাকার জন্য যে কনজিউমার স্পেন্ডিং এবং ইনভেস্টমেন্ট এই দুটোই কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। সেই জন্য ইকোনমিক স্টেবিলিটিটাকে বজায় রাখতে গভর্নমেন্ট স্পেন্ডিংটা অনেক বাড়িয়েছে আগের থেকে। বিভিন্ন সাবসিডি, ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টের মাধ্যমে গভর্নমেন্ট অনেক টাকা ইকোনমিতে পুশ করেছে। তো এই হলো গভর্নমেন্ট স্পেন্ডিং। এরপরের প্যারামিটার আসছে নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট মানে হলো আমাদের দেশ যা কিছু গুডস এবং সার্ভিস দেশের বাইরে এক্সপোর্ট করছে তার পরিমাণ থেকে যা কিছু ইম্পোর্ট করছে, মানে যে সমস্ত গুডস এবং সার্ভিস ভারতে নিয়ে আসছে তার বিয়োগফলকে, অর্থাৎ টোটাল এক্সপোর্ট মাইনাস টোটাল ইম্পোর্টকে বলা হয় নেট এক্সপোর্ট। কোনো দেশের যখন নেট এক্সপোর্ট পজিটিভ হয়, অর্থাৎ সেই দেশের টোটাল এক্সপোর্ট যখন ইম্পোর্টের থেকে বেশি হয়ে যায়, তখন তাকে বলা হয় সারপ্লাস বা ট্রেড সারপ্লাস। টোটাল ইম্পোর্ট টোটাল এক্সপোর্টের থেকে বেশি হয়, তখন সে অবস্থাকে বলা হয় ট্রেড ডেফিসিট। অবশ্যই কোনো দেশের ট্রেড সারপ্লাস ওই দেশের জন্য একটা পজিটিভ সাইন, কারণ এক্ষেত্রে সেই দেশ বা দেশের সাধারণ মানুষ অন্য কোনো দেশের ওপর অতটা ডিপেন্ডেন্ট হয় না। অথবা এটা বলা চলে যে সেই দেশের ক্ষমতা আছে তার নিজের দেশের মানুষ বা নাগরিকের সমস্ত কিছু কনজামশন, তারা যেটা কনজিউম করে সেটাকে ফুলফিল করার। ট্রেড সারপ্লাস কান্ট্রির মধ্যে যেমন জার্মানি, জাপান, চায়না এই সমস্ত দেশগুলি পড়ে। আবার অন্যদিকে ইউএস, ইন্ডিয়া, বাংলাদেশ এগুলি কিন্তু ট্রেড ডেফিসিট কান্ট্রি। এই রিসেন্ট কোয়ার্টারে বা জুন কোয়ার্টারে ইন্ডিয়ার যে ট্রেড ডেফিসিট ছিল সেটা ছিল $9.4 বিলিয়ন, এখনো পর্যন্ত যেটা হাইয়েস্ট। তবে সরকারের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আশা করি আগামী 10 বছরে এই ট্রেড ডেফিসিট, ইন্ডিয়ার যে ট্রেড ডেফিসিট, এটা থেকে ইন্ডিয়া বেরিয়ে আসতে পারবে এবং একটা পজিটিভ নেট এক্সপোর্ট আমরা দেখতে পাবো, অর্থাৎ ট্রেড সারপ্লাস আমরা দেখতে পেতে পারি আগামী 10 বছরে। ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট $9.4 বিলিয়ন মানে কি? ইন্ডিয়া যত টাকার গুডস এবং সার্ভিস এক্সপোর্ট করেছে
তার থেকে $9.4 বিলিয়ন বেশি টাকার জিনিস ইম্পোর্ট করেছে। আশা করি জিনিসটা আমি বোঝাতে পেরেছি। একটা মজার জিনিস শুনে রাখুন, একটা দুর্বল কারেন্সি এক্সচেঞ্জ রেট, অর্থাৎ ডলারের তুলনায় রুপিজের যে দুর্বলতা, সেটাও কিন্তু আসলে যে দেশের কারেন্সি দুর্বল, অথবা ইন্ডিয়ার জন্য বলছি আমি আর কি, সেটা কিন্তু ভালো। কারণ যেমন ধরুন ইন্ডিয়াতে একটা পেন তৈরি করতে 5 টাকা খরচ হয়, আর সেই পেনটা 10 টাকায় বিক্রি করে সেই পেন কোম্পানিটির 5 টাকা লাভ হয়। এবার ওই একই পেনের দাম ইউএসএ তে $2, মানে ইন্ডিয়ান রুপিজে প্রায় 150 টাকা মতো। সুতরাং ওই পেন কোম্পানিটি যদি বাইরে এক্সপোর্ট করে, যেহেতু ইন্ডিয়ান কারেন্সি দুর্বল এবং ইউএস কারেন্সি বেশি স্ট্রং, মানে ডলার বেশি স্ট্রং আমাদের দেশের থেকে, সুতরাং সে যদি এক্সপোর্ট করে তার কিন্তু প্রফিট অনেক 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 বেশি হবে। তো এই জন্য যে সমস্ত দেশের কারেন্সি দুর্বল সেই সমস্ত দেশ থেকে এক্সপোর্ট করা হলে প্রফিট অনেকটাই বেশি হয়। তো এটা একটা দুর্বল কারেন্সির অ্যাডভান্টেজ, কিন্তু তার মানে এই নয় যে সেই দেশের নেট এক্সপোর্ট বেশি হয়ে যাবে। আবার দেখা যায় অনেক সময় যে সমস্ত দেশে প্রাকৃতিক সম্পদ অনেক বেশি থাকে, যেমন ধরো সৌদি আরবিয়া, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে কিন্তু ট্রেড সারপ্লাস দেখা যায়, অর্থাৎ এদের যে টোটাল এক্সপোর্ট হয় সেটা কিন্তু ইম্পোর্টের থেকে অনেক বেশি হয়। এবার আমরা দেখে নেব কোনো দেশের জিডিপি বাড়লে সেই দেশের মানুষের কি কি সুবিধা হয় বা দেশের কি কি সুবিধা হয়, এবং এরপরে জানবো জিডিপির কিছু ডিসঅ্যাডভান্টেজ। জিডিপি বেশি হওয়া মানে সেই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়া, অর্থাৎ তারা তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কিনতে পারছে বা পর্যাপ্ত পরিমাণে কিনতে পারছে, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে স্পেন্ড করার জন্য বা খরচ করার জন্য। সুতরাং ওই দেশের মানুষ বেশি টাকা আয় করছে এবং সেই টাকাটাকে তাদের প্রয়োজন মতো খরচও করতে পারছে। এই জন্যই তো জিডিপিটা বাড়ছে। তারা যদি গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেস না করে, তো তাহলে জিডিপি কিভাবে বাড়বে? যেহেতু আমরা দেখলাম যে জিডিপির প্রায় 60% কনজিউমার স্পেন্ডিং থেকে আসে, সুতরাং কনজিউমার স্পেন্ডিং একটা বড় ভূমিকা পালন করে জিডিপি গ্রোথের, যেটা কিনা ডেভেলপড কান্ট্রি, যেটা দেখালাম আমি, ডেভেলপড কান্ট্রি বা আন্ডার ডেভেলপড কান্ট্রিতে অনেকটাই বেশি হয়। সেকেন্ড অ্যাডভান্টেজ কি? আবার অন্যদিকে গভর্নমেন্ট যেহেতু গুডস অ্যান্ড সার্ভিসেসের উপর ট্যাক্স নেয়, সেই জন্য গভর্নমেন্টের ট্যাক্স আর্নিংও কিন্তু বাড়ে। আর গভর্নমেন্ট আর্নিং বাড়লে কি হবে? গভর্নমেন্ট সেই টাকাটা আবার ইকোনমিতে ইনভেস্ট করবে অথবা ফরেন কারেন্সি কিনতে পারবে, তার ফলেও কিন্তু ইকোনমি মজবুত হবে। সেই রকমই আবার হাই জিডিপি যে সমস্ত ফরেন কোম্পানিজ আছে সেগুলোকে অ্যাট্রাক্ট করে, যেমন ধরুন অ্যামাজন, অ্যাপেল, স্যামসাং, এগুলো যেহেতু ইন্ডিয়াতে এসে তাদের ফ্যাক্টরি তৈরি করছে, তো হাই জিডিপি ফরেন কোম্পানিগুলোকেও, বা অনেক রকমের জিনিস থাকে, যেমন ধরুন ট্যাক্স এক্সেমশন দিয়েছে গভর্নমেন্ট, তো এই সমস্ত কারণের জন্য যে সমস্ত ফরেন কোম্পানিগুলো আছে ওগুলো কিন্তু ভারতে এসে তাদের নিজেদের প্ল্যান্ট তৈরি করছে। এবং আরো অনেক কারণ আছে, যেমন চায়নার সাথে ইউএস এর যে ট্রেড ওয়ারটা চলছে সেই জন্য সেটাও একটা বড় কারণ। তো এই সমস্ত কারণে যে সমস্ত ফরেন কোম্পানিজ গুলো আছে ওগুলো ভারতে এসে তাদের ফ্যাক্টরি তৈরি করছে। এবার কি হবে, এই ফরেন কোম্পানিজ গুলো যখন ইন্ডিয়াতে এসে তাদের ফ্যাক্টরি তৈরি করবে, তখন ইন্ডিয়ার প্রচুর মানুষ, ভারতবর্ষের প্রচুর মানুষ সেখানে কিন্তু কাজ পাবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেটও বাড়বে, মানুষের কাছে বেশি টাকা আসবে, তো সেইভাবে তারা খরচ খরচা করতে পারবে। কিন্তু এখানে জিডিপি যে ফর্মুলায় বা যে পদ্ধতিতে ক্যালকুলেট করা হয় তার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন ধরুন ভারতের সবচেয়ে পপুলার কোম্পানি টাটা, মনে করা যাক টাটা বছরে 200 টাকা উপার্জন করে। আবার অন্যদিকে স্যামসাং, যেটা সাউথ কোরিয়ান কোম্পানি, সেটা বছরে 100 টাকা উপার্জন করে। তো এক্ষেত্রে জিডিপি কি হবে? 200 যোগ 100 সমান সমান 300। আবার অন্যদিকে দেখা যাচ্ছে ভারতের একজন ইঞ্জিনিয়ার ইউএসএ তে চাকরি করতে গিয়েছে এবং সেখানে গিয়ে সে 20 টাকা আর্ন করে, মানে এক্সাম্পলের জন্য ধরে নিলাম 20 টাকা উপার্জন করে, এবং সে ওই 20 টাকাটা ভারতে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেয়, সমস্ত খরচ খরচার জন্য পরিবারের কাছে পাঠিয়ে দেয়। তো এক্ষেত্রে ওই ইঞ্জিনিয়ারটা যে 20 টাকা উপার্জন করলো সেটা কিন্তু জিডিপিতে যোগ করা হবে না। সে যেহেতু ওই 20 টাকাটা ভারতের রাজনৈতিক সীমা থেকে বের হয়ে উপার্জন করছে বা রাজনৈতিক সীমার বাইরে গিয়ে উপার্জন করছে, সেহেতু এই যে 20 টাকাটা সেটা কিন্তু ভারতের জিডিপিতে ক্যালকুলেট হবে না। আবার অন্যদিকে যদি দেখা যায়, স্যামসাং কিন্তু একটা সাউথ কোরিয়ান কোম্পানি, সে যত টাকা উপার্জন করবে বা তাদের যত টাকা প্রফিট হবে সেটা কিন্তু তারা ওই সাউথ কোরিয়া নিয়ে চলে যাবে, সেটা কিন্তু ভারতে থাকবে না।
হ্যাঁ, হয়তো ভারতে সে ফ্যাক্টরি করেছে, সেখানে যত লোক কাজ করছে তাদেরকে তাদের মাইনে দিতে হবে, গভর্নমেন্টকে বিভিন্ন ট্যাক্স পে করতে হবে, কিন্তু তার যে প্রফিট, নেট প্রফিট, সেটা কিন্তু এই ভারতে আর থাকবে না, সেটা কিন্তু সে নিয়ে চলে যাবে সাউথ কোরিয়ায়। কিন্তু এখানে স্যামসাং যে প্রফিটটা করলো বা তার যত টাকা উপার্জন হলো, সেটা কিন্তু আবার জিডিপিতে ক্যালকুলেট হয়ে যাবে। আদৌ কিন্তু ওটা ভারতে থাকছে না, কিন্তু তবুও ওটা কিন্তু ভারতের জিডিপিতে ক্যালকুলেট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কোনো দেশের ইকোনমির সঠিক পরিমাপ কখন পাবো? যখন আমরা জিডিপি থেকে, মানে এই 300 টাকা থেকে এই ইঞ্জিনিয়ারের যে আর্নিং হলো সেটা যখন যোগ করব, সে যেহেতু ভারতের নাগরিক, টাকাটা যেহেতু ভারতেই আসছে, সুতরাং সেই টাকাটা যোগ করব, এবং যে সাউথ কোরিয়ান কোম্পানি স্যামসাং যে টাকাটা আর্ন করেছিল সেটা আমরা বিয়োগ করে দেব। অর্থাৎ জিডিপি কত এসেছিল? 300 টাকা প্লাস 20 টাকা মাইনাস 100 টাকা সমান সমান 220 টাকা। আর এই সংখ্যাকেই বলা হয় জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, বাংলায় যদি বলি মোট রাষ্ট্রীয় পণ্য। সুতরাং জিএনপি সমান সমান কি হলো? জিএনপি সমান সমান জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এখানে এক্সপোর্ট বলতে বাইরের দেশ থেকে যে টাকাটা আসলো, এবং ইম্পোর্ট বলতে যে টাকাটা দেশের বাইরে গেল সেটার কথা বলা হয়েছে। মানি ফ্লোয়িং ফ্রম আদার কান্ট্রিজ মাইনাস মানি ফ্লোয়িং টু আদার কান্ট্রিজ। এবং যে দেশে ইম্পোর্ট এক্সপোর্টের থেকে বেশি হয়, যেমন কি ইন্ডিয়া, এখানে যেহেতু ইম্পোর্ট এক্সপোর্টের থেকে অনেকটাই বেশি, সেহেতু এখানে কিন্তু জিডিপিটা জিএনপির থেকে সবসময় বেশি হবে। একইভাবে যদি কোনো কারণে এক্সপোর্ট ভ্যালু এবং ইম্পোর্ট ভ্যালু একই হয়ে যায়, বা যদি এক্সপোর্ট ভ্যালু 10 হয়, ইম্পোর্ট ভ্যালুও 10 হয়, তখন কি হবে? এই দুটো জিরো চলে আসবে। সুতরাং জিএনপি এবং জিডিপি একই হয়ে যাবে তখন। এটা খুবই রেয়ার কেস, সচরাচর দেখা যায় না কোনো দেশের, তবে এটা হতেও পারে। এবার জিডিপির ব্যাপারে কিছু মজার জিনিস জেনে নেওয়া যাক। মনে করুন গভর্নমেন্ট একটি রাস্তা তৈরি করলো, যেটা কিনা আরাম করে 10 থেকে 15 বছর চলে যাবে। আবার একটা অন্যদিকে রাস্তা তৈরি করলো, যেটা কিনা 4 থেকে 5 বছর পর ভেঙে চুরে একদম শেষ। সুতরাং যে রাস্তাটা 4-5 বছরে ভেঙে যাবে, সেই রাস্তাটা তৈরি করতে সরকারকে আবার ইনভেস্ট করতে হবে। কিন্তু এক্ষেত্রে ভালোভাবে তৈরি করা যে রাস্তাটা, অর্থাৎ যে রাস্তাটা 10 থেকে 15 বছর টিকে যাবে, সেই রাস্তার থেকে যে রাস্তাটা খারাপ, সেই রাস্তার জন্য কিন্তু জিডিপি বেশি গ্রো করবে। কেন? কারণ ওই যে বললাম গভর্নমেন্ট স্পেন্ডিং। এখানে যেহেতু রাস্তাটা 10 বছর টিকে আছে, সেহেতু 10 বছর গভর্নমেন্টকে কোনো কিছু স্পেন্ড করতে হচ্ছে না এই রাস্তাটার উপর, বা কোনো কিছু টাকা লাগছে না এই রাস্তাটার উপর। কিন্তু যে রাস্তাটা 4-5 বছরে নষ্ট হয়ে যাচ্ছে, বা হয়তো 2-3 বছরে নষ্ট হয়ে যাচ্ছে, সেটার উপর কিন্তু গভর্নমেন্টকে আবার স্পেন্ড করতে হচ্ছে, এবং এই কারণে জিডিপি কিন্তু বাড়ছে। তো এটা ভীষণ মজার ব্যাপার। এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমার বাড়ি থেকে প্রায় 24-25 কিলোমিটার দূরে একটা ছোট শহর আছে। তো আমাদের এখানকার অনেক মানুষই সেখানে প্রায় প্রতিদিনই যাওয়া আসা করে। তো অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি, যখনই নতুন রাস্তা তৈরি হয় প্রায় 1 থেকে 2 বছর পরে এই প্রায় এরকমই অবস্থা হয়ে যায়। এবং তারপরে এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে তো জল জমে একদমই, কিন্তু অন্য সময় এই পটি দিয়ে দিয়ে রাস্তাটা চলে। প্রায় 4-5 বছরের কন্ট্রাক্ট থাকে, ততদিন পর্যন্ত, 1 বছর পর্যন্ত ঠিকঠাক থাকে, তারপরের সময়টুকু ওই পটি মেরে মেরেই চলে রাস্তাটা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভালোভাবে যদি রাস্তাটা তৈরি করা হয়, যে রাস্তাটা কিনা 4-5 বছর বা 10 বছর টিকে যাবে, সেই রাস্তাটার থেকে যেটা পটি মারা রাস্তা বা খারাপ রাস্তা, সেটাকে কিন্তু সেটাই কিন্তু জিডিপিটা বাড়িয়ে দিচ্ছে। এটা ভীষণই মজার ব্যাপার। এখানে দেখা যাচ্ছে রাস্তা খারাপ হওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশনের কতটা সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের কতটা সমস্যা হচ্ছে। যে 30 মিনিটের রাস্তা চলে যাওয়া হয়, সেখানে কিনা আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আবার উল্টো দিকে দেখা যাচ্ছে জিডিপি গ্রোও করছে। সুতরাং এখানে সমস্যাটি হলো, জিডিপি কোনো দেশের ইকোনমিক গ্রোথের হিসাব দেখালেও ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক ওয়েলফেয়ার, মানুষ আদৌ সুখে শান্তিতে বসবাস করছে কিনা ওই দেশে, তাদের কতটা সমস্যা হচ্ছে, সেই সমস্ত ডেটা কিন্তু জিডিপি দেখে আমরা বুঝতে পারি না। অর্থাৎ যে সীমার মধ্যে জিডিপি ক্যালকুলেট করা হচ্ছে, বা যে দেশে জিডিপি ক্যালকুলেট করা হচ্ছে, সেখানকার মানুষ আদৌ শান্তিতে বসবাস করছে কিনা, সেখানকার মানুষ আদৌ ভালো আছে কিনা, বা যেটাকে বলা হয় ইকোনমিক ওয়েলফেয়ার, সেটা আদৌ ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত ব্যাপারে কিন্তু জিডিপি আমাদের কোনো রকম ডেটা দেখাতে পারে না।
জিডিপি আমাদের শুধু দেখাতে পারে ইকোনমিক গ্রোথ হচ্ছে কিনা, ব্যাস। ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ওয়েলফেয়ার, অনেকভাবে জিডিপি বাড়িয়ে দেওয়া যায়। যেমনটা কি আমরা দেখলাম, গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ালে জিডিপি বেড়ে যাবে। এবার যদি গভর্নমেন্ট উল্টোপাল্টা জিনিসে ইনভেস্ট করতে লাগে, জিডিপি তো বাড়বে, কিন্তু মানুষের কি আদৌ উন্নতি হবে? হবে না। সুতরাং এখানে জিডিপি দেখে আমরা কনক্লুশনে আসতে পারি না যে দেশের আদৌ ডেভেলপমেন্ট হচ্ছে বা ওয়েলফেয়ার ঠিকঠাক আছে কিনা। যেমনটাকে আমি বলেছিলাম, এবার আমরা এমন একটা ওয়েবসাইটের ব্যাপারে জানবো যেখান থেকে তুমি রিয়েল টাইম জিডিপি ডেটা দেখতে পারো, এবং যেখান থেকে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, জার্নালিস্ট, মিডিয়া এবং নিউজ পেপার, এমনকি টিভির পর্দায় দেখা যায় না যে জিডিপি এতটা কমে গিয়েছে, এতটা বেড়ে গিয়েছে, কোনো একটা দেশের জিডিপি গ্রোথ রেট নেগেটিভ হয়ে গিয়েছে। তো এই সমস্ত জিনিস কিন্তু তুমি নিজে থেকেই যখন খুশি দেখতে পারো এবং সেগুলোকে অ্যানালাইজও করতে পারো। তো চলো ওয়েবসাইটটা দেখে নেওয়া যাক। ওয়েবসাইটের নাম হচ্ছে imf.org। IMF মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF কি, ওয়ার্ল্ড ব্যাংক কি, এগুলো ব্যাপারে আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করব। তবে আজকের মতো বাস শুধু জিডিপি ডেটা কিভাবে দেখতে পাওয়া যায় সেটা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা চলে যাব imf.org ওয়েবসাইটে। imf.org, এখান থেকে আমরা চলে যাব ডেটা সেকশনে এবং তারপরে ক্লিক করব IMF ডেটা ম্যাপার। তো এখান থেকে আপনি পৃথিবীর সমস্ত দেশের রিয়েল টাইম জিডিপি ডেটা দেখতে পারবে। যেমনটা কি লেখা আছে, রিয়েল জিডিপি গ্রোথ। এবার দেখা যাক রিয়েল টাইম জিডিপি গ্রোথ রেট কতটা। তো বাস আপনাকে এখানে হভার করতে হবে। চায়নার যেটা দেখাচ্ছে 8.4%, ইন্ডিয়ার 12.5%, যেটা কিনা মাইনাস প্রায় 8%-এর কাছাকাছি চলে গেছিল কিছুদিন আগে। তার থেকে আবার বাউন্স ব্যাক করে এসেছে 12.5%, যেটা কিনা অনেকটাই বেশি। ইউএস এর যেমন দেখা যাচ্ছে 6.4%, কানাডার 5%, এদিকে ইন্দোনেশিয়ার 4.3%। আপনি যে কোনো ম্যাপের উপরে হভার করলেই আপনাকে জিডিপি ডেটাটা দেখিয়ে দেবে। এখানে 3.8%, এটা কিন্তু জিডিপি গ্রোথ রেট। আচ্ছা, কিন্তু হলো জিডিপি গ্রোথ রেট। এবার যদি তুমি অ্যাকচুয়াল জিডিপি ডেটা দেখতে চাও, তবে তোমাকে এখানে নিচে আসতে হবে এবং এখানে ক্লিক করতে হবে জিডিপি কারেন্ট প্রাইসেস। তবে এখানে তোমাকে জিডিপির যে রিয়েল ডেটা সেটা এখানে দেখাবে। এখানে ভ্যালু অনুযায়ী শর্ট করে নিলাম এবং দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস, যেটা কিনা সবচেয়ে বেশি জিডিপি, $22.68 ট্রিলিয়ন। থাউজেন্ড লেখা আছে, এগুলো বিলিয়নসে, বিলিয়নস অফ ইউএস ডলার। সুতরাং ট্রিলিয়ন ডলার। চায়না যেটা হচ্ছে $16.64 ট্রিলিয়ন। জাপান, ইন্ডিয়ার হচ্ছে 3.05, যেটা কিনা বললাম $2.8 ট্রিলিয়ন। ওটারই আপডেট করা হয়েছে 2021-এ, যেটা কিনা হয়েছে $3.05 ট্রিলিয়ন। এবং ইন্ডিয়া আছে এখন 6th নাম্বারে। তো আবার আমরা জিডিপি গ্রোথ রেটের ওখানে চলে যাবো, রিয়েল টাইম জিডিপি গ্রোথ। তো এখান থেকে যদি নিচে চলে আসেন আপনি, তো এখানে আপনি দেখতে পাবেন যে পুরো ওয়ার্ল্ডের যেটা অ্যাভারেজ রিয়েল জিডিপি গ্রোথ রেট, সেটা কিন্তু হয়ে গেছিল কিছুদিন আগে -3.3%, আর এখন সেটা হয়ে গেছে 6%। এবার যদি আপনি কম্পেয়ার করতে যান, যে দুটো দেশের মধ্যে কম্পেয়ার করতে যান, ধরুন এখানে যদি আপনি ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে কম্পেয়ার করেন, তো এখান থেকে ফার্স্টে ইন্ডিয়াতে আসতে হবে, না এখানে ক্লিক করলেও হবে। এখানে ইন্ডিয়াতে ক্লিক করলেন এবং এখান থেকে এসে আপনি ইউএসএ তে ক্লিক করলেন। তো এবার নিচে চলে আসুন। দেখুন এখানে দেখতে পাবেন আপনি কোন দেশের জিডিপি কখন কতটা ছিল। এখানে দেখা যাচ্ছে 1980 থেকে পুরো একদম 2021 অবধি। এর থেকে যদি আপনি ডিটেলসে কিছু চান, তা সেগুলো আপনি দেখতে পারেন। বাস আপনাকে নিচে আসতে হবে এবং এখানে এক্সপোর্ট সিলেক্ট ডাটা, যেগুলো আপনি ডাটা সিলেক্ট করেছেন, এক্সেল ফাইল করলেই আপনাকে পুরো ডেটাটা আপনার এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ওখান থেকে অ্যানালাইজ করতে পারেন। আবার যদি আপনি অল ডাটায় ক্লিক করেন, তাহলে আপনাকে সমস্ত দেশের পুরো ওয়ার্ল্ডের জিডিপি যত ডেটা আছে সমস্ত কিছু আপনি এক্সেল ফাইলে ডাউনলোড করে অ্যানালাইজ করতে পারবেন। এবং এটা ম্যাপ পিএনজি ফাইল, যেমনটা কি এখানে দেওয়া আছে ম্যাপ, ওইটাই ডাউনলোড হবে পিএনজি ফাইলে। চার্ট, এই চার্টটা ডাউনলোড হবে এবং সোশ্যাল মিডিয়া শেয়ার। আচ্ছা, তো আপনি এখানে এসে কম্পেয়ার করতে পারেন, যেমনটা কি এখানে ইউএসএ যদি হভার করেন দেখতে পারবেন এখানে এটা কত সাল, 2011 সাল প্রায়। 2011 সালে ইউএসএ জিডিপি ছিল 1.6%, পুরো ওয়ার্ল্ডের জিডিপি ছিল 4.3% এবং ইন্ডিয়ার জিডিপি ছিল 6.6%। 2012-তে যদি দেখি 5.5%, ওয়ার্ল্ডের 3.5% আর ইউএস এর 2.2%।
আবার যদি এখানে 2020-তে চলে আসি, তাহলে দেখতে পাবো ইউএস এর -3.5%, আর ইন্ডিয়ার হয়ে গেছিল -8%, অনেকটাই কম। সেই রকমই বাউন্স ব্যাকও করেছে, যেমনটা কি এখন ইউএস এর জিডিপি হচ্ছে জিডিপি গ্রোথ রেট আর কি, জিডিপি গ্রোথ রেট হচ্ছে 6.4% এবং ইন্ডিয়ার হচ্ছে 12.5%। ওয়ার্ল্ডেরও প্রায় ইউএস এর একই সাথে, সেই জন্য ওই ম্যাপটা এর ওভারল্যাপ হয়ে গিয়েছে। তো এই হলো, এখান থেকে আপনি জিডিপি ডেটাগুলো দেখতে পারেন এবং আপনি অ্যানালাইজ করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাবো জিডিপি পার ক্যাপিটা, জিডিপি কারেন্ট প্রাইস, জিডিপি পার ক্যাপিটা ইনকাম, এছাড়াও যেমন জিডিপি ইন পিপিপি, হ্যাঁ এই দেখুন জিডিপি ইন পিপিপি, এই সমস্ত কিছুই আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো জিডিপি ইন পিপিপি, জিডিপি পার ক্যাপিটা, এই সমস্ত জিনিস নিয়ে যদি আপনি একটা ডিটেল ভিডিও চান, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় বা নেক্সট ভিডিও কোন টপিকে হবে, এই সমস্ত জিনিস নিয়ে যদি কোনো সাজেশন থাকে সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানান। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।